আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়। তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রতিদিন গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের তাণ্ডব চলতেছে এবং তারা কিন্তু প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে, সবকিছু দেখতে পারবেন। এদিকে আজ দ্বিতীয় দিনেও গোপালগঞ্জে তুলকালাম কাণ্ড হচ্ছে। সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামে। সমন্বয়কদের অবস্থা খুবই খারাপ, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এনসিপির গোপালগঞ্জ সফর নিয়ে গতকাল যা ঘটলো গোপালগঞ্জে, নানা রকম বিশ্লেষণ চলছে সেটা নিয়ে। ইনফ্যাক্ট অনেক দিক থেকে ঘটনাটাকে দেখা যায়। এনসিপি ওখানে গিয়ে রাজনৈতিকভাবে কোনো অর্জন করলো নাকি তার লস হলো, বা আওয়ামী লীগেরও অর্জন হলো নাকি লস হলো, এই দুটো দলই মূলত এখানে বেশি ইনভলভড। মুজিব আদর্শ বনাম নতুন বাংলাদেশ, বাংলাদেশে কি ইতিহাস মুছে পুনর্লিখন করা চলছে? বাংলাদেশে পাল্টে গেছে অনেক কিছু, বাংলাদেশে নতুন ভাবে অনেক কিছু হচ্ছে, ইতিহাসকে অনেকভাবে পাল্টে ফেলা হচ্ছে, সেরকম একটা দৃষ্টান্ত সামনে আসছে প্রতি মুহূর্তে। গোপালগঞ্জে গতকালকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন একটা বড় প্রশ্ন সামনে এসেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি হবে এখন, আওয়ামী লীগের পরিণতিটা কোন দিকে যাবে। গোপালগঞ্জবাসীকে এক ধরনের উস্কানি দেয়া, এক ধরনের চ্যালেঞ্জ জানানো, সেই চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জবাসী পাল্টা চ্যালেঞ্জ দেখাতে গিয়েই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন। আপনি এই পদের যোগ্য নয়, তাহলে আজকে গোপালগঞ্জের এই ঘটনা ঘটতো না। গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। এদিকে কারফিউ ভেঙে রাজপথে নামলো ছাত্রলীগ। মাইকে ঘোষণা দিয়ে এইমাত্র যুদ্ধে নামলো ছাত্রলীগের লক্ষ লক্ষ কর্মী। আবারও গোপালগঞ্জের রাজপথ থমথমে। হ্যাঁ, গোপালগঞ্জ সহ সারা দেশের মধ্যেই রাজপথ থমথমে অবস্থা বিরাজ করছে। আজ দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ কর্মীরা বিশাল তাণ্ডব করতেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে গতকালকে গোপালগঞ্জের মধ্যে একটা মারামারি হয়েছিল এনসিপি নেতাকর্মীদের সাথে। অন্যদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা এনসিপি নেতাদের উপর আক্রমণ করে এবং এনসিপি নেতাদেরকে সেনাবাহিনী গার্ড দিয়ে তাদেরকে রেস্কিউ করে। দর্শক শ্রোতা, আজকে কি হচ্ছে? আজকেও কিন্তু অনেক ঘটনা ঘটতেছে এবং দেশের মধ্যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা কারফিউ জারি করা হয়েছিল, সেইটা আপনারা জানেন। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস, তারপরে আরো যারা রয়েছে, অনেকে কঠিন পদক্ষেপ নিয়েছিল। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে সর্বশেষ এই পরিস্থিতিগুলো কিভাবে স্বাভাবিক হয়, আওয়ামী লীগ কর্মীদের উপর কি প্রভাব পড়ে বা সমন্বয়কদের কি হয়, সবকিছু দেখতে পারবেন এই এক ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এনসিপির গোপালগঞ্জ সফর নিয়ে গতকাল যা ঘটলো গোপালগঞ্জে, নানা রকম বিশ্লেষণ চলছে সেটা নিয়ে। ইনফ্যাক্ট অনেক দিক থেকে ঘটনাটাকে দেখা যায়। এনসিপি ওখানে গিয়ে রাজনৈতিকভাবে কোনো অর্জন করলো নাকি তার লস হলো, বা আওয়ামী লীগেরও অর্জন হলো নাকি লস হলো, এই দুটো দলই মূলত এখানে বেশি ইনভলভড। বাকিগুলো খুব বেশি না, সেগুলো হয়তো আলোচনায় আসবে। কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনা করতে চাই, গোপালগঞ্জে যা হলো, আমি এই প্রশ্নটা তুলে রাখবো। সেটা হচ্ছে, এটা কি আসলে সরকার এবং এনসিপির যৌথ পরিকল্পনায় হয়েছে কিনা? অবশ্য কেউ বলতেই পারেন যে যৌথ পরিকল্পনায় হলেই এনসিপি যদি সেটার পার্ট হয়ে থাকে, জেনে থাকে, তাহলে তার নিশ্চয়ই জয় হয়েছে, সে নিশ্চয়ই খুবই সুবিধাজনক অবস্থায় আছে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু এই প্রশ্নটা কেন করছি, গতকাল সকালেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এনসিপি কেন গোপালগঞ্জে যাচ্ছে। যে গোপালগঞ্জে 5 আগস্টের পর থেকে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যেটা আসলে সরকারের অলমোস্ট কোনো নিয়ন্ত্রণ ওই জেলার উপরে আছে সেটা বোঝা যাচ্ছিল না। সেনাবাহিনীর গাড়িতে হামলা, বিএনপি নেতাকে হত্যা, পুলিশের থানা ঘেরাও, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপরে হামলা, এগুলো হয়েছে। এবং প্রত্যেকটা ঘটনার অন্তত 3টা ঘটনাতেই আমি একই কথা বারবার বলেছি, সরকার গোপালগঞ্জকে কি স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ হিসেবে মেনে নিচ্ছেন? এটা কি বাংলাদেশের ভেতরে আরেকটা স্বাধীন দেশ হয়ে দাঁড়াচ্ছে? সরকার কেন সেখানে ব্যবস্থা নিচ্ছে না? ইনফ্যাক্ট ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি বারবার বলছে তারা অনেক আগে ঘোষণা দিয়েছে তারা ওখানে যাবেন, কথাটা ভুলো না। কিন্তু এখানে যে এই পরিস্থিতি হতে পারে, আমি আমার সেই ভিডিওতেই আমি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি। খুব সাধারণ রাজনৈতিক খোঁজ খবর রাখেন সেই মানুষও বলবেন যে এখানে একটা ভয়ঙ্কর গোলযোগের সম্ভাবনা দেখা যাচ্ছিল। এখন জেনে শুনে এনসিপি কেন গেল? টেকনিক্যালি বলছি, সরকার যদি মনে করতো যে এই যে পরিস্থিতি আছে এটা এখনো নিয়ন্ত্রণে না, অনুকূলে না, তারা এনসিপির ওখানে যাওয়াটা নিষেধ করতে পারতো। অবশ্যই এনসিপি যাওয়া নিয়ে একটা বয়ান তৈরি করেছে, সেটা আমার অন্য ভিডিওতে কথা বলবো। সেটা বারণ করে দিলেই এই ঘটনাগুলো ঘটে না, তাই না? কারণ সরকারের কাছে গোয়েন্দা তথ্য আমাদের যে কারো চাইতে বেশি আছে। আর যদি না থাকে, কথার কথা, আওয়ামী লীগ এরকম একটা প্রস্তুতি নিচ্ছে, তারা এসে সংঘবদ্ধভাবে এই কাজ করবে, এটা 1 দিন 2 দিনের প্রস্তুতি না, এটা দীর্ঘদিনের প্রস্তুতি। এবং এই তথ্য পাওয়া গোয়েন্দা সংস্থার জন্য কোনো ব্যাপারই ছিল না। সেটা যদি না পেয়ে থাকে তাহলে তো আমাদের দেশ ভয়ঙ্কর বিপদের মুখে আছে। কারণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতই অথর্ব, গোপালগঞ্জে আওয়ামী লীগ দিনের পর দিন সংগঠিত হয়েছে, পরিকল্পনা করেছে, গতকাল যা করেছে সেটা করবে, সেটা খবর পাইনি।
আর যদি তারা এটা জেনে থাকে তাহলে এই ঘটনাটা তারা হতে দিয়েছে, কোনো রকম কোনো সন্দেহ নেই। আমি কোনটা মনে করি? আমি মনে করি গোয়েন্দা সংস্থার কাছে এটা এত কঠিন কোনো গোয়েন্দাগিরির কাজ না, এটা খুবই বেসিক গোয়েন্দাগিরির কাজ। এইটা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য ছিল এবং তারা এরপরও এটা হতে দিয়েছে। এবং এনসিপিকে না জানিয়ে তারা এটা করেছেন আমি তাও মনে করি না। এনসিপি যাবে, একটা গোলযোগ হবে, এই গোলযোগটা অনেক কিছু তারা মনে করছেন অর্জন করবেন, সেই অর্জনের মাধ্যমে এটা এনসিপি দল হিসাবে নিজকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে সেটা যেমন বলতে পারবে। তার চাইতে জরুরি কথা যেটা খুব হঠাৎ করে বেরিয়ে গেল, যারা হান্নান মাসুদের একটা স্টেটাস আমাদের সামনে এসছে, তিনি বলছেন যে একটা জেলায় জাতীয় নেতৃবৃন্দকে যারা নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে নির্বাচন করার কথা বলেন। এনারা খুব তরুণ বলে আবেগের আতিশয্যে কথা খুব দ্রুত বলে ফেলেন, কিন্তু এই কথাগুলো আসছে আসলে। এবং এটা যে শুধুমাত্র হান্নান মাসুদ বলেছে তা না, কেউ কেউ বলতে পারেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তিনি তো সর্বোচ্চ নেতা নন, এনসিপির পক্ষ থেকে তো সেই পর্যায়ে থেকে কেউ এখনো বলেনি। আমি এই কথাটাকে খুব যৌক্তিক মনে করি না। এবং আমি দেখছি এই নিরাপত্তা পরিস্থিতিকে ভিত্তি করে নির্বাচন হওয়া যাবে না একটা আলাপ মাঠে ছাড়া হচ্ছে। কয়েকদিন আগেই জামাতের আমির, মানে আমাদের নিশ্চয়ই মনে আছে, ওটা নিয়ে ভিডিও করেছি, কথা বলেছি, পাটগ্রামে যে বিএনপির লোকজন হামলা করেছে এবং বিএনপির লোকজন দুজন আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে, সেই ছিনতাই করাটা উল্লেখ করে বলছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। মজার ব্যাপার, জামাত আমির কিন্তু পটিয়ায় বৈষম্য বিরোধীদের হামলা নিয়ে কথা বলেননি। অত্যন্ত অযৌক্তিক অন্যায় কারণে সেখানে হামলা হয়েছে, এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতা পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার আলাপ করেছেন, এমনকি শেষ পর্যন্ত সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে, তিনি সেটা আনেননি। যাই হোক, থানা আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কথা। এখন গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটলো, এমনি আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, হুইচ ইজ নট রং, যে একটা নির্বাচন যদি হয় গোপালগঞ্জে তো নির্বাচন না হয়ে থাকবে না, তাহলে গোপালগঞ্জে যদি নির্বাচন হতে যায় কী পরিস্থিতি দাঁড়াবে, এই প্রশ্নগুলো আসতে পারে। সাথে থানার উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে কোনো সময় মব নেমে পড়ছে, যে কোনো কিছু করছে, যে কোনো কিছু ঘটাচ্ছে। এই পরিস্থিতি যখন, তখন নিরাপত্তা নিয়ে আলাপ। আমি বেশ কিছুদিন থেকে বলছি অনেকগুলো ইস্যু আসলে মাঠে রাখা হচ্ছে নির্বাচন পেছানো নিয়ে। নির্বাচন কমিশন একটা ইস্যু, সেটারও কিছু আপডেট আছে, সেটা নিয়ে কথা বলবো। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না, কিন্তু নিরাপত্তা ইস্যুটাকে আসলে মার্চ মাসে জনাব নাহিদ ইসলাম একটা বীজ বপন করে রেখেছিলেন। আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়, হৃদয়স্পর্শী দিন। আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরও অনেকে, আহত হয়েছে শতাধিক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। আজ দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলাবারুদ, জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটোয়া বাহিনীর গোষ্ঠীটি। এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে, ক্ষমতার মসনদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুছড়ে দেওয়ার। তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে। তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়া বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে। উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে। তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল, ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ, যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল, কখনো ক্ষমতায় থাকার রসদ, এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে। সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে। গোপালগঞ্জের নিরীহ মানুষ, নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তারা জবাব দিয়েছে অস্ত্রে, গুলিতে।
মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি, অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবারও ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার। এবং এদের এই যে প্রতারণা রাজনীতি, জোচ্চুরি রাজনীতি, এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। আজকে দেখুন, গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী, যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে। আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য। এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী, পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য। এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা, এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক। মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না জাগে না। মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে। এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধূর্ততা, প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারের রাজনীতি এদের। আজকেও কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন ভাই হারিয়েছে। আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে। তারা হত্যা করছে, তারা আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে। তারা হত্যা করছে, এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে। এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল, এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন, কিন্তু বাংলাদেশের তারুণ্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে, মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে, গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে। দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি। এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন, গিনিপিগ হিসেবে যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে। এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারপরে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা বলে। এরা সেই প্রবঞ্চক ধূর্ত গোষ্ঠী যারা আপনাদেরকে দাবিয়ে রাখতে না পারার বঙ্গবন্ধুর অমীয় বাণীর কথা বলে আবার তারাই ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে। এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে বলেছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এবং তারপরেই তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি, অর্জন, অঙ্গীকার, বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ তারাই করেছে। এরা আপনাদেরকে চাকরির কথা বলেছে, আজকে গোটা বাংলাদেশে সরকারি বেসরকারি খাতে চাকরি নেই, কলকারখানাগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। গোপালগঞ্জে গতকালকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন একটা বড় প্রশ্ন সামনে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি হবে এখন, আওয়ামী লীগের পরিণতিটা কোন দিকে যাবে। এটা তো প্রকাশ্য সত্য যে এনসিপির যে আয়োজন, যদিও তারা জুলাই পদযাত্রার নাম চেঞ্জ করে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করেছিল, সেখানেও অনেকে উস্কানি দেখছেন যে এটা গোপালগঞ্জবাসীকে এক ধরনের উস্কানি দেয়া, এক ধরনের চ্যালেঞ্জ জানানো। সেই চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জবাসী পাল্টা চ্যালেঞ্জ দেখাতে গিয়েই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিটা আদতে কতটুকু হয়েছিল? একটা আয়োজন, একটা পথসভা কিংবা একটা জনসভা আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনের আগে কিছু সংখ্যক লোক গিয়ে সেখানে আক্রমণ করে চেয়ার, মঞ্চটঞ্চ ভাঙচুর করা হয়। এতটুকুই তো ছিল ঘটনাটা। তারপরে এনসিপির নেতারা গিয়েছেন, সেখানে সমাবেশ করেছেন, কিন্তু এই ব্যাপারটাকে আরও বড় এবং বিস্তৃত হতে দেখেছি আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে চড়াও হয়। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের উপরে এত বেশি চড়াও হয়েছে যেটা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কোনো কোনো গণমাধ্যমের লাইভেও দেখা গেছে, সারা দিন ব্যাপী লাইভ, সন্ধ্যা পর্যন্ত বিবিসি বলেছে সন্ধ্যা পর্যন্তও এই ব্যাপারগুলো থামানো যায়নি। সেই প্রেক্ষিতে আবার কারফিউ জারি করা হয়েছে, আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলার কথা। সেই সব বিষয়গুলো একটা ব্যাপার সামনে নিয়ে আসে, সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ব্যাপারটা আরও অনেক বড় হতে পারে সেরকম আশঙ্কাতেই ব্যাপক অ্যাকশানে গিয়েছে। যখন তারা ব্যাপক অ্যাকশানে গিয়েছে তখন দৃশ্যপটটা অনেক বেশি ব্যাপক মনে হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি এনসিপি নেতারা আর্মির যে নিরাপত্তা ভেহিক্যাল অনেকটা মানে বুলেট প্রুফ ব্যাপার স্যাপার সেই যানবাহনে তাদেরকে পালিয়ে যেতে দেখা গেছে এবং সেই যানবাহনে তারা যখন পালিয়ে গেছে তখন সেটা নিয়েও অনেকে ট্রল করার চেষ্টা করেছেন। যে কথা বলছিলাম যে আর্মির এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, সেই এপিসি গাড়িতে যখন তারা পালিয়ে গেছেন মানে সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ব্যাপারটা বলাটা ঠিক হবে না, তাদেরকে এক ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে অসম্মান করা হয়, সেই কাজটা আমরা করতে চাই না। সেখান থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গোপালগঞ্জ থেকে। তারা খুলনাতে গিয়েছেন পরবর্তীতে আমরা জেনেছি এবং খুলনা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন। খুলনাকে মোটামুটি নিরাপদ স্থান হিসেবে তারা বেছে নিয়েছেন এবং খুলনাতে গিয়েছেন। দুদিন আগে তারা খুলনাতে সভা করে এসেছেন, খুলনাতে ব্যাপক শোডাউন করেছেন, সেই খবর তো আমরা জানি। সেই খুলনাকেই নিরাপদ স্থান ভেবে তারা খুলনাতে গেছেন। কিন্তু এখন যে আলোচনার বিষয় যা সব মিলিয়ে যা ঘটলো সেই প্রেক্ষাপটে একটা প্রশ্ন আসে যে আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্যাপক মারমুখী ভূমিকায় অবতীর্ণ হলো তখন প্রশ্নটা সামনে আসলো যে এখন তাহলে আওয়ামী লীগের কী হবে, আওয়ামী লীগের পরিণতি কোন দিকে যাচ্ছে, ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কি বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে সরকারের পক্ষ থেকে? অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে, যে আলোচনাটা বিএনপির দিক থেকে সব থেকে বেশি করা হচ্ছে, সেটা হচ্ছে যে জুলাই ঐক্য বিনষ্ট হওয়া, জুলাই ঐক্যকে বিনষ্ট করা, নানাভাবে বিভেদ সৃষ্টি করা, যার পরিণতি হচ্ছে গোপালগঞ্জের এই কাণ্ড। গোপালগঞ্জে এনসিপি যে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে জুলাই ঐক্যকে তারা বিনষ্ট করেছে, তারা জুলাই ঐক্যের মধ্যে ভাঙন সৃষ্টি করেছে এবং সেই ভাঙন সৃষ্টিতে সরকারেরও এক ধরনের কৌশল কাজ করেছে এমনটা আলোচনায় চলে এসেছে। অর্থাৎ আজকে যে এনসিপি আক্রান্ত হলো, যদি সবাই এক জায়গায় থাকতো, সবাই যদি ঐক্যমতের মধ্যে থাকতো, তাহলে এই আক্রান্ত হওয়ার ঘটনাটা ঘটতো না। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ ঐক্যবদ্ধ না থাকলে, সবাই যদি জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, তারা যদি বিচ্ছিন্ন হন, তাহলে তাদের শক্তি দিয়ে আওয়ামী লীগের সঙ্গে কুলিয়ে ওঠা যাবে না। মোদ্দা কথা এটাই বোঝায়। তার মানে হচ্ছে তাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় থাকবে না। এনসিপি কি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে? এনসিপি কি বিএনপির সঙ্গে যে বিভেদের রাজনীতিতে তারা চলে গেছে সেই অবস্থান থেকে ফিরে আসবে? সেটাও একটা বড় বিষয়। আবার যখন দেখলাম যে এনসিপির শেষ পর্যন্ত নিরাপত্তা দাতা হিসেবে আবির্ভূত হতে হলো কিন্তু সেই সেনাবাহিনীকে, সেনাবাহিনীর বিশেষ গাড়িতেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলো যখন তারা দীর্ঘ সময় এসপি অফিসে অবরুদ্ধ ছিল। যে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা এক নাগাড়ে বিষোদ্গার করে এসেছে, যে সেনাবাহিনী প্রধানকে নানাভাবে মানে হেনস্থা করেছে, নানা বাজে কথা বলেছে এনসিপির নেতারা, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেনাবাহিনী প্রধানের বিপক্ষে এহেন বাজে কথা নেই যা তারা বলেননি। সেই সেনাবাহিনী শেষ পর্যন্ত এনসিপি নেতাদের দুর্যোগের মধ্য থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেল। এখন কি তাহলে সেনাবাহিনী সম্পর্কে তাদের ধারণা পাল্টে যাবে? সেনাবাহিনীর সঙ্গে তারা কি একাত্মতা প্রকাশ করবে? সেনাবাহিনীও একটা দৃষ্টান্ত স্থাপন করলো, এটা প্রমাণ করে ফেললো সেনাবাহিনী যে সেনাবাহিনীর বিরুদ্ধে তোমাদের যে অবস্থান, সেই অবস্থানটা আদতে ঠিক নয়। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতাতেই তোমাদের বিপদ থেকে উদ্ধার পেতে হলো। ব্যাপারটা সেরকমভাবে বিশ্লেষণ করলেও মানে ভুল বলা যাবে না ব্যাপারটাকে। আবার কেউ কেউ বলছেন, কোনো রাজনৈতিক দল যেমন জাগপা সরাসরি মানে দাবি করেই বসেছেন যে গোপালগঞ্জের নাম বদলে ফেলতে হবে, গোপালগঞ্জের নাম বদলে ফেলে আবু সাইদগঞ্জ করতে হবে। অর্থাৎ এই 16
তারিখে, জুলাই 16 তারিখে গত বছরে যে আবু সাইদ শহীদ হয়েছিলেন, জুলাই আন্দোলনে যার মারা যাওয়ার পরেই মূলত আন্দোলনটা চাঙ্গা হতে থাকে, সেই আবু সাইদের নামে গোপালগঞ্জের নাম করতে হবে আবু সাইদগঞ্জ। এই আলোচনাও কিন্তু চলছে। এই আলোচনা কারো কাছে হাস্যকর মনে হবে, কারো কাছে বিরক্তিকর মনে হবে, কারো কাছে প্রচণ্ড ক্রোধের মনে হবে, হতেই পারে, বিভিন্ন ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে। পুলিশ প্রধান বিবিসির কাছে সাক্ষাৎকারে বলেছেন যে এই যে গোপালগঞ্জের যে ঘটনা, সেই গোপালগঞ্জের ঘটনায় কোনো ধরনের মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। সরাসরি বলেছেন তিনি যে আমরা কোনো ধরনের মরণঘাতী অস্ত্র ব্যবহার করিনি বলেই এটা নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে, তারপরেও আমরা ধৈর্যের সঙ্গে এটাকে নিয়ন্ত্রণ করেছি। কিন্তু আমরা গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। দর্শক, সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে, সেনাবাহিনীকে মানুষ স্যালুট দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা, সেখানে সেনাবাহিনীর উপর জনগণের এই আস্থা এবং এই প্রশংসা, এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এটা কিসের বার্তা দেয়? দর্শক, প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাদ শারজিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, এটা অসাধারণ, জীবন বাঁচিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায়, আওয়ামী পান্ডারা বলছে 9 উইকেটের পতন, মানে 9 জন জয় বাংলা হয়ে গেছে, ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে 9 জন। তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান, যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে, বা পিটানি। আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী। জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবেই। আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে, আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব। পুলিশ একদম ব্যর্থ, বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়লো। কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না, তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার, কিন্তু না, এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা 2-4 জন ছাত্রলীগ দেখে পালিয়েছে। এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে, কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে, পুলিশ সব জানতো, অথচ পুলিশ এই বিষয়ে উদাসীন ছিল। অতএব পুলিশ একটা কঠিন ধরা খেল। এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন, হ্যাঁ, সেনাবাহিনীর সমালোচনা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এবং সেনাবাহিনীর সমালোচনা আমরা করবো, সেনাবাহিনী তো ফেরেস্তা না, 1000বার সমালোচনা করবো, কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি 9 উইকেটের পতন ঘটে থাকে বা মিনিমাম 4-5 উইকেটের পতন তো ঘটবে, এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা, অবশ্যই মামলা হবে, যৌথ বাহিনীর অভিযান চলবে, চিরুনি অভিযান চলবে, ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তো যে কারণে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, সেই কারণ হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটিয়েছে, এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ। কিন্তু এইখানে মজার ঘটনা আছে। দেখেন, আওয়ামী লীগ এক এক সময় এক একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে, কিন্তু তাদের সর্বশেষ বর্ষা ছিল ওয়াকার। এই যে সিদ্দিকী নাজমুল্লাহ বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি, অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েশনের প্রজেক্ট নিয়েছিল, মনে আছে? যে না, ওয়াকারই হয়তো বা তাদের রক্ষা করবে। সেনাবাহিনী ধন্যবাদ, সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত। আমি আসছি সেদিকে, যে বিএনপির আশা বর্ষা শেষ, এটা কেন বললাম? আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা বর্ষা শেষ। তো দর্শক, এখানে মজার যে বিষয়টা, যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল, যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিনা পতন হয়েছে, কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল, সমালোচনা করেছিল, এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে, না সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নিউট্রাল, মুক্ত এবং কত কথা। কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর, স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না, বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো, ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো, ওইরকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে।
এই কারণে সেনাবাহিনী জীবনে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, সমন্বয়কদের বিষয়ে কথা হয়, আর এনসিপির যে একটা গতকালকে গোপালগঞ্জের মধ্যে ঘটনা ঘটেছিল সেই বিষয়টাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়, যে আজকে দ্বিতীয় দিনের মধ্যে কি হচ্ছে, দ্বিতীয় দিনের মতো মানে এই বিষয়গুলোকে পর্যালোচনা করে এর পিছনে কে রয়েছে এইগুলো নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।